কয়জন আছে? এই যে হ্যাঁ একজন আসছে। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ মিউট করে রাখো, তোমাদের এটা মিউট করে রাখো, আমরা এটা বড় করি স্পিকার। আসিফ 101, তার আগে তো 20 আছে না? হ্যাঁ তোমরা মূল ভিডিওতে যাও। হ্যাঁ মিউট করে ফেলো, তোমাদের এটা মিউট করে ফেলো, তোমাদের ভিডিও এবং এটা মিউট করো। প্রত্যেকে যার যার ভিডিওটা মিউট করে দাও, ভিডিও এবং অডিওটা মিউট করে দাও, তাহলে আমাদেরটা বড় হবে। স্যার 9 জন আছে। হ্যাঁ তো আমাদের একাদশ শ্রেণীর নতুন ছাত্ররা, আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় তোমাদের সাথে একটু কথা বলবেন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী ক্লাসে স্বাগতম। তোমরা জানো দেশ করোনা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এই আলোকেই শিক্ষা মন্ত্রণালয় তথা সরকারের নির্দেশে আমরা অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা করা শুরু করেছি। আমি জানি যে তোমাদের সবার এই সুযোগের আওতায় তোমরা নেই, তারপরেও মানে একান্তই ক্লাস না হওয়ার চেয়ে কিছুটা হওয়া ভালো, এই অর্থেই আমরা এই অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা করছি। তা আমি আশা করব যে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ যেভাবে ক্লাস পরিচালনা করছেন তোমরা উপকৃত হবে। প্রয়োজনে তোমাদের জানার কোনো বিষয় যদি সরাসরি থাকে তাহলে সেই বিষয়টা স্যারদের দৃষ্টিতে নিয়ে আসবে। তোমরা স্যারের সঙ্গে ক্লাস কন্টিনিউ করো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করছি একাদশ শ্রেণীর বাংলা ক্লাস। আমরা আজকে, তোমরা জানো যে গত 30 তারিখ এনসিটিভি আদেশ দিয়েছে বইগুলো প্রিন্ট করার জন্য কোন কোন প্রতিষ্ঠানকে দিয়েছে। তো একাদশ শ্রেণীর বাংলা বই, হ্যাঁ যারা নতুন ঢুকছো আনমিউট করে দাও, কানেক্ট হয়ে আনমিউট করে দাও, মিউট করে নাও। হ্যাঁ ওটা এটা মিউট করে নাও। হ্যাঁ তো একাদশ শ্রেণী তোমাদের বাংলা বই, নতুন বই এখনো মার্কেটে আসেনি, তবু আমাদের ক্লাস শুরু করতে হবে। তো আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোই আমরা এখন পড়ব। একই সাথে আমরা দুটোই পড়ব। একই সাথে দুটো পড়তে গিয়ে আমরা দুই পেপারের সিলেবাস নিয়ে, তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকে বাংলা প্রথম পত্র হচ্ছে সাহিত্য পাঠ এবং একটা সহপাঠ, আর দ্বিতীয় পত্র হচ্ছে, ওয়াসিফ মিউট করে রাখো, ওয়াসিফ নিজের ভিডিওটা মিউট করো। অল ওভার ইন্টারনেট দেন না, নিজের ভিডিওটা মিউট করো। আর নিজের ভিডিওটা প্রত্যেকে মিউট করে রাখো। আচ্ছা, তো ফার্স্ট ইয়ারের সিলেবাসে হচ্ছে আমাদের 12টা গদ্য এবং 12টা কবিতা। যারা পুরাতন বই কিনেছো তারা কিন্তু বই পরিবর্তন করতে হবে, কারণ পুরাতন বইয়ে কিছু কিছু চ্যাপ্টার এবার চেঞ্জ হয়ে গেছে, যেটা পুরাতন বইয়ে নেই। এবার নতুন বই এখনো মার্কেটে আসেনি, নতুন বই আসলে তোমরা মার্কেট থেকে নতুন বই কিনবে। এর আগে ওই যে পুরাতন বইয়ে যে চ্যাপ্টার গুলো আছে ওখান থেকে একটু দেখে নেবে। এবার প্রথম চ্যাপ্টার হচ্ছে বঙ্কিমচন্দ্রের নবীন লেখকদের প্রতি নিবেদন, এটা নতুন, যেটা সিলেবাসে আগে ছিল না। তারপর আবার বিলাসী, শরৎচন্দ্রের বিলাসী, এটাও কয়েক বছর ছিল না,
এটা আবার নতুন করে যুগ হয়েছে। তো যে চ্যাপ্টার গুলো নতুন যুগ হয়েছে এগুলো মিলিয়ে আমরা পড়বো। বই এখনো নতুন বই মার্কেটে আসেনি, পুরাতন বই যাদের আছে পুরাতন বই থেকে দেখবে। আরেকটা বিষয় হচ্ছে তোমরা 9-10 এর যে বোর্ডের ব্যাকরণ বই সেই বইটা একটু অনুসরণ করবে। 9-10 এর বোর্ডের ব্যাকরণ বই। হ্যাঁ বলো। 9 এর ওই ব্যাকরণ বইটা কি আগের বইটা হবে? হ্যাঁ আগের বইটাই হবে, যেটা আগের পুরো বইটাই আছে হবে। 9 এর। হ্যাঁ 9-10 এর যে বোর্ডের ব্যাকরণ বই ওটা রাখবে তোমরা। হ্যাঁ ওটা থেকে আমরা কিছু কথা বলবো, এটা থেকে আমরা আজকে কিছু আলোচনায় যাব। আমরা আজকে আলোচনায় যাব 9-10 এর বোর্ডের ব্যাকরণ বই থেকে। ওটাতে যাওয়ার আগে আমি একটু করে বলে নেই, তোমাদের ইন্টারের সিলেবাস হচ্ছে প্রথম পত্র, গদ্য 12টা, কবিতা 12টা, একটা উপন্যাস, একটা নাটক, এই তিনটা মিলে তোমাদের 100 নম্বর। আর আরেকটা নম্বর হচ্ছে বাংলা ব্যাকরণ, রচনা, বিরোচন, গল্প লেখা, সংলাপ লেখা, পত্র লেখা, এগুলো মিলে দুটো পেপার। কেমন? আগের দিনে ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়াইতো, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ানো হতো। এখন কিন্তু এরকম হবে না, এখন দুটো পেপারই আমরা একসাথে পড়বো। 1KN মোবাইল নাম্বার দিয়ে যিনি ঢুকছো ওখানে তোমাদের নিজের নাম অথবা রোল নাম্বার দিয়ে ঢুকবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ নামটা চেঞ্জ করে নিজের মোবাইল নাম্বার ওই যে রোল নাম্বার দিয়ে ঢুকবে। নাম দিয়ে এরকম উল্টাপাল্টা নাম্বার দিয়ে ঢুকলে কিন্তু আমরা ওই ওয়েটিং রুমে পাঠিয়ে দেব। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ সালাম বিনিময়ের দরকার নেই। হ্যাঁ আমরা ক্লাসে আলোচনায় যাই, তোমরা আনমিউট করে রেখে দাও। স্যার এটা কি নতুন বই না? হ্যাঁ হ্যাঁ এটা নতুন বই এসে গেছে। আচ্ছা জি আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ এটা নতুন বই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা নতুন বই তাহলে এসে গেছে। হ্যাঁ তোমার বাসা কোন জায়গায়? আমার বাসা স্যার চুন্নাপাড়া। আচ্ছা আচ্ছা তাহলে তো নতুন বই এসে গেছে। হ্যাঁ এটা বঙ্কিমচন্দ্রের ওই চ্যাপ্টার আছে নাকি দেখো, বঙ্কিমচন্দ্রের চ্যাপ্টারটা আছে নাকি? নবীন সাহিত্যিকদের প্রতিনিবেদন। তোর মাইকের সমস্যার জন্য কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ তুমি unmute করে দাও। তুমি মিউট করে দাও, তোমার এটা মিউট করে দাও। মিউট করে দাও। স্যার 1HK স্যার একটু মিউট করেন স্যার। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকে একটু মিউট করে দাও যার যারটা। প্রত্যেকে যার যারটা বাংলার নাবল লেখক দিগণের প্রতিনিবেদন আছে স্যার। হ্যাঁ ঠিক আছে তুমি তোমারটা মিউট করে দাও এখন। ঠিক আছে বুঝছি আমি। আচ্ছা স্যার। ওইটা এসে গেছে। হ্যাঁ তো আমরা এই চ্যাপ্টার দিয়ে আগামী ক্লাসে আমরা শুরু করব বাংলার নবীন লেখকদের প্রতিনিবেদন। এইটা নিয়ে কথা বলবো আগামী ক্লাসে। কেমন? আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমরা এই যে তোমাদের ফেসবুক পেজে বিভিন্ন নোটিশ দেব। তোমাদের মনে হয় ESIF ফর্মে সিগনেচারের জন্য আমরা আগামী শনিবার তোমাদের কল করতে পারি। শনিবার তোমাদের হয়তো একটা নির্দিষ্ট টাইমে তোমাদের আসতে হইতে পারে, ওটা আমরা নোটিশ দেব। আমরা আজকে বাংলা ব্যাকরণে চলে যাই। আজকের ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলবো। এই সাউন্ড অফ করো, নিজের সাউন্ড অফ করে কথা বলো না। আমরা কথা বলে আউটরুমে পাঠিয়ে দিব। আব্দুল্লাহ মন মিউট করো। পাসিভ মিউট করো না কেন? হ্যাঁ এখন চালু আছে কাটটা, প্রত্যেকে মিউট করো। হ্যাঁ আচ্ছা স্যার 1H দিয়ে স্যার যে আছে তারটা স্যার মাইক অন। ও 1H এর হ্যাঁ 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 ঠিক আছে মিউট করে দিলাম। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে তাই না? হ্যাঁ এবার আমরা মূল আলোচনায় যাই। হ্যাঁ এবার আমরা মূল আলোচনায় যাই। দেখো বাংলা ব্যাকরণের প্রথম চ্যাপ্টার, তোমাদের যে 9-10 এর বই, সেই বই থেকে আমাদের ফাউন্ডেশন কিছু আলোচনা আমাদের লাগবে। আমাদের বইয়ে দেওয়া আছে দেখো
বর্ণগুলো দেয়া আছে ক খ গ ঘ ঙ, এই সিরিয়ালে দেয়া আছে না? এবার ক চ ট ক ক, এখানে ম ও য় মূর্ধন্য দন্ত ন, মাঝখানে গুলো আমি লিখলাম না, দেখা যাচ্ছে? এই বর্ণগুলো দেখা যাচ্ছে কিনা দেখো। জি স্যার দেখা যাচ্ছে। এই যে ক থেকে ম স্যার ভালো দেখা যাচ্ছে না। ক থেকে ই পর্যন্ত স্যার হালকা ঝাপসা লেখা এগুলা। ক খ গ ঘ দন্তে ন, ক খ গ ঘ ঙ, এই 25টা বর্ণকে বর্গাকারে সাজানো যায়। আমাদের 9 10 এর বইয়ে আছে, 9 10 এর বোর্ডের বইটা নাও। এটা না বুঝলে আমরা উচ্চারণ ভালো করে বুঝবো না। উচ্চারণ শুদ্ধ যদি না করতে পারি, আমরা শুদ্ধ ভাষায় কথা বলতে যদি না পারি, হ্যাঁ, এখন মনে করো যে একজনের চশমার ফ্রেম নষ্ট, তো একটু পরে পরে এরকম করে, বলে এরকম করতেছে কেন? বলে আমার ফ্রেম লুজ। আসলে বলবে ফ্রেম, চশমার ফ্রেম লুজ, বলে ফ্রেম লুজ। তাহলে প এবং ফ এর মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যটি সে বুঝতেছে না, বুঝছো? এই পার্থক্যটা বুঝতেছে না বলে এই সমস্যাগুলো হয়। আই ভিডিও মিউট করো, মিউট না করলে আমি ওয়েটিং রুমে পাঠিয়ে দিব। ভিডিও মিউট করো। আচ্ছা, তো এই যে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এটাকে বলা হয় বর্গীয় বর্ণ, বর্গাকারে সাজানো যায়। এদিকে 5টি, এদিকে 5টি, এই বর্গীয় বর্ণগুলোকে বর্গাকারে সাজানো যায় বলে এগুলোর নাম হলো বর্গীয় বর্ণ। এগুলো উচ্চারণের সময় মুখের ভেতরে 2টা প্রত্যঙ্গ স্পর্শ করে, এইজন্য এগুলোর আরেকটা নাম হলো স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণগুলোর মধ্যে খুব সুন্দর বাংলা ভাষা দেখো, ক খ গ ঘ ঙ সবগুলো উচ্চারণ স্থানে এক জায়গায়, সবগুলো এখানে ক খ গ ঘ ঙ, কণ্ঠ, সবগুলো বর্ণ উচ্চারণ হয় কণ্ঠে। তাহলে এই বর্ণগুলোর নাম কণ্ঠ। কণ্ঠ, কণ্ঠ থেকে যখন হয়ে গেছে কণ্ঠ। এবার চ চ জ জ ঞ সবগুলো তালুতে উচ্চারণ হয়, এই জন্য এগুলোর নাম হলো তালব্য। স্যার লেখা একটু হালকা ঝাপসা দেওয়া যায়। তালব্য লিখে নাও, তালব্য। তো আকার ল বয় জখলা, এখানে ওই পর্দা নাই তো রুমে, সরাসরি আলো পড়ছে এই জন্য। তালব্য, তালুতে উচ্চারণ হয় বলে তালব্য। ট ট ড ড এগুলোর জায়গার উচ্চারণের জায়গাটা হলো মূর্ধা। মূর্ধা, ময় দীর্ঘকার ভয় রেফ আকার, মূর্ধা। আমরা তালু লিখি, তালু, এটা লিখি কণ্ঠ, কণ্ঠ তালু মূর্ধা। মূর্ধাটা কোন জায়গা? তালু এবং দাঁতের মূল দুইটার মাঝামাঝি, কাণ্ড। ট, ট বানানে জিহ্বা যেখানে লাগে ওই জায়গার নাম হলো ট, জিহ্বা যেখানে লাগতেছে ওই জায়গার নাম হলো মূর্ধা। আর চ বানানে যেখানে লাগে ওটা হলো তালু। চ ট, চ তালো, চ হচ্ছে তালু, আর ট, ট বলার সময় জিহ্বা যেখানে লাগে ওই জায়গার নাম হচ্ছে মূর্ধা। চ বলার সময় জিহ্বাটা যেখানে লাগছে ওই জায়গাটার নাম হচ্ছে মূর্ধা। এবার ত ত দ দ দন্ত ন, দন্ত, দন্ত মানে দাঁত, এরকম দাঁতের মধ্যে লাগছে। ত ত দ দ দন্ত ন, দাঁতের মধ্যে লাগে, এই জন্য আমরা ছোটবেলায় শিখছি এটা দন্ত ন, এটা হলো মূর্ধন্য ন। মূর্ধাতে লাগে এই জন্য মূর্ধন্য ন, দাঁতে লাগে এই জন্য দন্ত ন। যেমন তোমাদের ক্লাসে যদি অভি 2টা থাকতো তাহলে কি হইতো? একটা সিটাঙ্গা অভি, একটা নোয়াখাইল্লা অভি, বা একটা বইঙ্গা অভি, একটা সিটাঙ্গা অভি, বা একটা রোহিঙ্গা অভি, একটা সিটাঙ্গা অভি, তাই না? এরকম করে প্রত্যেকটা শব্দেই এরকম করে যে শব্দ, এই যে আমাদের ছোটবেলাতেই শিখছি আমাদের দুটো ন, দন্ত ন এবং মূর্ধন্য। দন্ত ন মানে দাঁতের বাড়ি, ওর বাড়ি হলো দাঁতে, এই জন্য এটার নাম দন্ত ন। মূর্ধন্য ন বাড়ি হলো মূর্ধাতে। তাহলে এই দুইটাই আমাদের বেবি ক্লাসে আমরা শিখে ফেলেছি।
বুঝা গেছে? জি স্যার। দন্তন্য আর মূর্ধন্য তো আমরা শিখছি আগে এই বেবিতে। তাহলে এই দুই লাইনের মধ্যে আগেই শিখে আছে। এর আগে লাইন তালুতে, এর আগে লাইন কণ্ঠতে। কণ্ঠ, তালু, মূর্ধা, এবার হলো দন্ত। দন্ত। দ দন্তের নয় তো এ, দন্ত। এইটা হচ্ছে অষ্ট। অষ্ট। অষ্ট মানে দুই ঠোঁট। ক খ ব ব ম। ক খ ব ভ ম। দুই ঠোঁট লাগে। এই ঠোঁটের নাম হচ্ছে অষ্ট। এই জন্য আমি এগুলোকে দেখি বলা হয়। হ্যাঁ বলো। না থাক থাক, আমি ভিডিও না ভিডিও অফ কর। ক খ ব ব ম এগুলোকে বলা হয় অষ্টধ্বনি। অষ্টধ্বনি স্যার। অষ্ট 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 মানে ঠোঁট। অষ্ট মানে হচ্ছে ঠোঁট। ঠোঁটের মধ্যে উচ্চারিত হয় বলে এগুলোকে বলা হয় অষ্টধ্বনি। তাইলে আমরা জানলাম যে ক খ গ ঘ গুলো কণ্ঠে সিরিয়ালি আছে, খুব সুন্দর দেখো। ক খ গ ঘ কণ্ঠে, আর একটু সামনে আসলে চ চ জ জ তালুতে, আর একটু সামনে আসলে ট ট ড ড মূর্ধাতে, আর একটু সামনে আসলে ত ত দ দ দাঁতে, আর একটু সামনে আসলে প ফ ব ব ওটা ষষ্ঠতে। তো এরকম করে আমরা ধ্বনি পেলাম, প্রত্যেকটা উচ্চারণ স্থান পেলাম। এই স্থানটা একটা জায়গা, কারো বাড়ি চট্টগ্রাম হলে চিটাঙ্গা, বরিশাল হলে বরিশাল্লা, নোয়াখালী হলে নোয়াখাইল্লা, বাঁশখালী হলে বাঁশখাইল্লা। এই যে নাম দেই আমরা, এই যে কণ্ঠধ্বনির নাম দেই কণ্ঠ জফলা, তালুতে বলি তালব ব, মূর্ধার ধ্বনিকে বলি মূর্ধন্য ন, দন্তরে বলি দন্ত জফলা, অষ্টরে বলি অষ্ট্র জফলা দেই। গেল একটা নাম। এবার এই ধ্বনিগুলোকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। প্রত্যেক লাইনের প্রথম গুলো হচ্ছে অল্প প্রাণ, ক খ গ ঘ। ওর মধ্যে ক হচ্ছে অল্প প্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ, মহাপ্রাণ। মহাপ্রাণ ধ্বনিতে একটু জোর বেশি দিতে হয়। ক আস্তে বলি, খ, খটা হচ্ছে মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। মহাপ্রাণে বাতাস একটু বেশি লাগে। এই অল্প প্রাণ মহাপ্রাণ বিষয়গুলো আমাদের বুঝতে হবে। যেগুলো উচ্চারণে বাতাস অল্প বেরোয় এগুলোকে বলা হয় অল্প প্রাণ, আর যেগুলো উচ্চারণে বাতাস বেশি বেরোয় এগুলোকে বলা হয় মহাপ্রাণ। এই পার্থক্যটা বোঝার জন্য খুব সহজে আমরা একটা কাগজ দিয়ে করতে পারি। দেখো, একটি কাগজ, যে কোনো একটি কাগজ খুলে তোমার মুখের সামনে দাও। যেমন এরকম একটি কাগজ তোমার মুখের সামনে নাও। দেখো, ক খ গ ঘ। দেখো আবার দেখো, ক খ গ ঘ। কাঁপছে কখন? কতে কাঁপ, কতে কাঁপে না। খ গ ঘ চ ছ ট ঠ প ফ। এই যে যখন কাঁপে, একটু বেশি বাতাস বেরোয়, তখন এটাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যখন বাতাস একটু বেশি বেরোয় তখন এটাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। আর যখন বাতাস অল্প বেরোয় তখন তাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। যখন বাতাস অল্প বেরোবে তখন তাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি, যখন বাতাস বেশি বেরোবে তখন তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। তাইলে অল্প প্রাণ আর মহাপ্রাণ আমাদের বুঝতে হবে। কেমন? অল্প প্রাণ মহাপ্রাণ না বুঝলে আমাদের, যেমন মাছ বাজারে মাছ কিনতে গিয়ে পাঙ্গাস মাছরে যদি বলি ফাঙ্গাস মাছ, তাহলে ভুল হয়ে যাবে। পাঙ্গাস এক জিনিস আর ফাঙ্গাস আরেক জিনিস। চশমার ফ্রেম এক জিনিস আর প্রেম এক জিনিস। প্রেম আর ফ্রেম দুইটার পার্থক্য আমাদের বুঝতে হবে। এই পার্থক্য না বুঝলে আমাদের তখন ভুল হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর অল্প প্রাণ মহাপ্রাণ গেল। এরপরে এগুলোকে আমরা বলছি অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি। এইখানে ডাক দিলে প্রত্যেক লাইনের প্রথম দুইটা, এগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি, আর এগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের কণ্ঠনালীর এখানে দুটো তার আছে, এটাকে বলা হয় স্বরতন্ত্রী। এই স্বরতন্ত্রী কাঁপলে হয় ঘোষ ধ্বনি, আর না কাঁপলে হয় অঘোষ ধ্বনি। আমরা যখন কানে কানে কথা বলি
ফিসফিসিয়ে কানে কানে যখন কথা বলি তখন সবগুলো ধ্বনিরে বানাই অঘোষ ধ্বনি। আর যখন কাশি হয়, কাশিতে গলা ভেঙে যায়, তখনও সবগুলো ধ্বনি হয় অঘোষ ধ্বনি। আবার যখন ঝগড়া লাগে, ঝগড়ার সময় মেয়েরা যখন কথা বলে, মেয়েরা যখন ঝগড়া করে, তখন সবগুলো ধ্বনিকেই বানিয়ে দেয় ঘোষ ধ্বনি। হ্যাঁ, অথবা কোনো বাসায় আঙ্কেল আন্টি ঝগড়া করলে আঙ্কেলের কণ্ঠস্বর শোনা যায় না, কিন্তু আন্টিটা অনেক দূর থেকে শোনা যায়। কারণ হচ্ছে মেয়েরা সবগুলো ধ্বনিকে কি করে, ঘোষ ধ্বনি বানিয়ে ফেলে। এখন ব্যাকরণের আলোচনায় আমরা কি করব? ব্যাকরণের আলোচনায় আমরা কানে কানে কথাকে আলোচনায় আনবো না, ঝগড়ার কথাকেও আলোচনায় আনবো না। সাধারণ কথা বলার সময় আমরা যেটা করি সেটাই আমরা বিবেচনা করি। সাধারণ কথা বলার সময় প্রত্যেক লাইনের প্রথম দিকটাকে বলি অঘোষ ধ্বনি, আর শেষের দিকটাকে বলি ঘোষ ধ্বনি। প্রথম দুইটা হচ্ছে অঘোষ ধ্বনি, শেষের দিকটা হচ্ছে ঘোষ ধ্বনি। হ্যাঁ, ঘোষ ধ্বনি হলে ঘোষবৎ আওয়াজ হয়। তোমরা যারা ভবিষ্যতে গান গাইবে বা গান লিখবে, সেখানে ঘোষ ধ্বনির ব্যবহার বেশি দিলে সুরেলা হয়, আওয়াজটা রিদমিক হয়। তো এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। তাহলে অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, এগুলো আমরা শিখবো। কেমন? স্যার ত প এগুলো আছে অঘোষ ধ্বনির মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, ওদের ত প এগুলো ওগুলো আছে অঘোষ ধ্বনির মধ্যে। এগুলো অঘোষ ধ্বনি। ক চ ট ত প, খ ছ ঠ ত খ, এই দুই লাইন হচ্ছে অঘোষ ধ্বনি, আর এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। তোমাদের 9 10 এর বইয়ে ছক দেয়া আছে, দেখো 9 10 এর বইয়ের ওই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো। আমরা আগামী ক্লাসে ওইটার স্বরধ্বনি অংশটা আগামী ক্লাসে আমরা যাব। এবার ব্যঞ্জনধ্বনি আরো বিষয় আমরা এখানে কথা বলবো। হ্যাঁ, এখন আমরা কথা বলবো এগুলো থেকে আরো কিছু বিষয় আমরা কথা বলবো। যে বুঝতে চাস? যেমন আমাদের বই আছে 3টা স, আমাদের বই আছে 3টা স। একটা হচ্ছে তালব্য স, একটা হচ্ছে মূর্ধন্য স, আর একটা হচ্ছে দন্ত স। 3টা স এর উচ্চারণ কি একরকম? না, 3টা স এর উচ্চারণ 3 জায়গায়। একটার বাড়ি তালুতে, তালব্য স, একটার বাড়ি মূর্ধাতে, মূর্ধন্য স, একটার বাড়ি দাঁতে, দন্তে স। চট্টগ্রাম অঞ্চলের অনেকে দন্তে সকে স বানিয়ে দেন। স্যার বুঝি নাই। দন্তে স উচ্চারণ ছ বানিয়ে দেন। যেমন সালাম বলেন ছালাম, সালমাকে লিখেন ছালমা, মুসলমানকে অনেকে বলেন মুসলমান, ছ বানিয়ে ফেলেন। ছ না কিন্তু ছ, দন্তে স একটা আর ছ আরেকটা। আরেকটা হচ্ছে তালব্য স। আবার রাজশাহী অঞ্চলের মানুষ দন্তে স এবং তালব্য স পার্থক্য করতে পারে না, অনেক সময় উল্টো করে ফেলে। যেমন অনেকে বলেন ওই সারের দাম বেড়েছে তো তাই সারেরা মিটিং করতে গেছেন, সারের দাম বেড়েছে তো তাই হ্যাঁ সারেরা মিটিং করতে গেছেন। আসলে কি হবে? সারের দাম বেড়েছে, সারের দাম বেড়েছে, সারেরা মিটিং করতে গিয়েছেন। ওই যে সার, সার বানানে দন্তে স, আর সার বানানে লেখি দন্তে স, কিন্তু উচ্চারণ করি তালব্য স। দেখো আমরা এটাই আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আসবে, পরীক্ষা আসবে সার আর সার, ইউরিয়া সার আর সার। দন্তে স কোনটা দন্ত স? ওই যে সারে ওখানে দন্তে স। আর ইউরিয়া সারের সার? ইউরিয়া সারের সার ওটা দন্তে স, এটা দন্তে স না। তাই তো সারের দাম বেড়েছে তাই সারেরা মিটিং করতে গেছেন, হবে? সারের দাম বেড়েছে? না না না, হবে না। তাহলে এইটাতে হবে দন্তে স, এইটার উচ্চারণ হচ্ছে সার, আর এটার উচ্চারণ হচ্ছে তালব্য স আকার র সা। এখন কথা হচ্ছে এই জায়গায়, এতদিন আমরা বলছিলাম তাই তো করি, দন্তে স দিয়ে উচ্চারণ করছি। হ্যাঁ দন্তে স দিয়ে সার উচ্চারণ করেছি। হ্যাঁ, দন্তে স দিয়ে সার উচ্চারণ করা যাবে না, উচ্চারণ হয়ে যাবে তালব্য স। এই যে বিষয়টি, এটাই আমাদের ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারের সিলেবাস। 1 নাম্বার প্রশ্ন। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। তালব্য স পরীক্ষা আসবে কোন কোন জায়গায় স এর উচ্চারণ তালব্য স হয়, আমরা কিছু উদাহরণে কাজ করি। যেমন দেখো একটা শব্দ আমরা লিখলাম সবিশেষ,
সবিশেষ কি লিখলাম সবিশেষ উচ্চারণ হচ্ছে সবিশেষ কিন্তু এটা করি সবিশেষ বলি হ্যাঁ বলি সবিশেষ লেখছি তালবর দন্তের স তালবর স মূর্ধন্য স কিন্তু উচ্চারণ আমরা করি এটা আমরা উচ্চারণ করি সবি সর্বশেষ সবিশেষ সর্বশেষ না সবিশেষ আরেকটা শব্দ হ্যাঁ সর্বশেষ হয়ে যাবে তাহলে সবগুলো তালবর সবাই যাচ্ছে এই যে বিষয়গুলো এখন তোমাদের কাছে মনে হয় আরে বাবা বাংলা ভাষা কি এত কঠিন না খুব সহজ নিয়ম আছে এই নিয়মগুলো শিখলেই আমাদের সহজ হয়ে যাবে এখন কেউ বলতে পারো যে লেখি সার উচ্চারণ করি এই সার তাহলে এইটা লিখি না কেন এটা লিখি না এই জন্য যে ভাষার কিছু ইতিহাস আছে যেমন ইংলিশে ক্যান ও ডব্লিউ কিন্তু উচ্চারণ করি ন টিউএলডি উচ্চারণ করি কোড এল উচ্চারণ করি না এরকম বাংলা ভাষায় কোন কোন জায়গায় কোন বর্ণ আমরা উচ্চারণ করব আর কোন বর্ণ উচ্চারণ করব না সেই কথাগুলোই আমরা এখানে আলোচনা করব উচ্চারণের নিয়মে আর এই উচ্চারণের নিয়মগুলো পাওয়ার জন্য আমাদের 9 10 এর ধ্বনিতত্ত্বের যে চ্যাপ্টার আছে 9 10 এর বোর্ডের বইয়ের যে ধ্বনিতত্ত্বের চ্যাপ্টার আছে এগুলো আমাদের বুঝতে হবে যেমন আমরা লিখি একটা শব্দ দেখাই আপনাদের শ্রাবণ আশ্বিন মাস শ্রাবণ মাস লেখি শ্রাবণ কোন শ লেখছি তালবশ কি উচ্চারণ করতে পারি শ্রাবণ শ্রাবণ বলি হ্যাঁ কি বলি শ্রাবণ উচ্চারণ গেছে শ্রাবণ কেন হয়ে গেল এটার সাথে র লেগেছে র এর বাড়ি দাঁতে এবার দাঁতে আর তালু একসাথে উচ্চারণ করতে পারি না সুতরাং এটা হয়ে যাবে শ্রাবণ তালবশ হয়ে যাবে দন্তে স আবার লেখি প্রশ্ন প্রশ্ন বলি পরীক্ষার প্রশ্ন হয়ে যাবে প্রশ্ন এই যে এতটুকু লিখা এই এতটুকু লিখলেই 1 নাম্বার পরীক্ষায় এই শব্দটা থাকবে ভেঙে এতটুকু লিখতে হবে লিখলেই 1 নাম্বার এরকম করে 5টা লিখলেই 5 নাম্বার খুব সহজ জিনিস কিন্তু এটা কিছু নিয়ম আছে এটা বীজগণিতের মতো ব্যাকরণের কিছু নিয়ম আছে নিয়মটা হলো বীজগণিতের মতো তোমাদের 130 জন ছাত্র ভর্তি হয়েছে আজকে ক্লাস করেছে 34 জন আমি সহ 35 জন অ্যাক্টিভ আছি 130 জনের মধ্যে আমরা 35 জন ক্লাস করছি প্রশ্ন ঠিক আছে আচ্ছা এরকম আমরা লিখি স্যার প্রশ্নটা লিখি সোমবার সোমবার বলি সোমবার বলি তালবশ হয় প্রশ্ন লিখি তালবশ উচ্চারণ করি দন্তে স প্রশ্ন দন্তে নয় করে ন প্রশ্ন প্রশ্ন হয়ে যাচ্ছে পয়র ফলা অকার দন্তের স নিচে একটা হর্ষ চিহ্ন আর দন্তের নয় করে ন এত কঠিন এগুলো আমরা আরো আলোচনা করব পরে বুঝবা এটা আমি এই কথাগুলো কেন বলছি যে তোমাদের যাতে 9 10 এর বাংলা ব্যাকরণ বইয়ের যে ধ্বনিতত্ত্বের চ্যাপ্টার আছে ওটা যদি তোমরা রিডিং করো তাইলেই তোমাদের কাছে বিষয়গুলো সহজ হবে বুঝছো তাহলে 9 10 এর ব্যাকরণ বইয়ের যে দ্বিতীয় চ্যাপ্টার 9 10 এর ব্যাকরণ বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার হলো ধ্বনিতত্ত্ব এই চ্যাপ্টারটা বই থেকে পড়ে রাখো আগামী সপ্তাহের এই দিনের ক্লাসে আমরা এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো বুঝছো আগামী দিনে হ্যাঁ নেক্সট সোমবার 11:40 থেকে 12:10 পর্যন্ত আমাদের ক্লাস ঠিক আছে এই ক্লাসে আমরা এইটা নিয়ে কথা বলবো তারপর আমরা আবার ইতিমধ্যে তোমাদের ফার্স্ট পেপার বই কিনা হয়ে যাবে আমরা আস্তে আস্তে ফার্স্ট পেপার ক্লাসে শুরু করব এর আগে 9 10 এর ব্যাকরণ বই থেকে এই চ্যাপ্টারটা একটু পড়বা এবং এই চ্যাপ্টারটার সময় আরেকটি বিষয় একটু বাসার কাজ নাও একটু লিখে নাও
পূর্ণমাত্রার বর্ণ, পূর্ণ মাত্রার বর্ণ। কয়টা? 36টি। তারপর দেখবা অর্ধমাত্রা বর্ণ। তারপর লিখবা মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন বর্ণ। 10টি। মাত্রাহীন বর্ণ ছিল তো, যেমন এ, ওই, ও, ও, ম, ঞ, 1 2 3 4 5 6। অংশ, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলোতে মাত্রা নেই, এগুলো মাত্রাহীন বর্ণ। ওই দেখা 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9। আরেকটা কি? আরেকটা বর্ণ কি বাদ দিল? রি। আরে বেটা সাউন্ড মিউট কর। হ্যাঁ, এগুলো হলো মাত্রাহীন বর্ণ। তারপর অর্ধমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণের করে লিখবা এই যে ক। সিজার মাইক অফ কর, বুঝতে এ পারছিস না? দিদার আহমেদ মাইক অফ করো। স্যার এই দিদার মাত্রাহীন বর্ণ। আহমেদের মাইকটা অফ করতে বলেন। এগুলো হলো মাত্রাহীন বর্ণ। হ্যাঁ, এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ। তাহলে মাত্রাহীন বর্ণ লিখবো, অর্ধমাত্রার বর্ণ লিখবো, পূর্ণমাত্রার বর্ণ লিখবো। আর এই চ্যাপ্টার নিয়ে আমরা আগামী ক্লাসে আমরা কথা বলবো। আজকের ক্লাস এখানে শেষ করছি। 30 মিনিটের ক্লাস তো খুব সংক্ষেপে শেষ হয়ে যায়, তোমরা একটু পড়ে রেখো, আমরা আগামী ক্লাসে এই নিয়ে কথা বলবো। ভালো থেকো স্যার সবাই। 40 মিনিট। হ্যাঁ, জি স্যার। 30 মিনিট, 30 মিনিট। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। হাই হাই। স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ।